কখনো ভেবে দেখেছেন কি হতো যদি পলাশির যুদ্ধটা ব্রিটিশরা হেরে যেত? আচ্ছা, যদি ভারতের ইতিহাসটা অন্যভাবে লেখা হতো? চলুন আজ ঠিক এই ব্যাপারটাই একটু ঘেঁটে দেখা যাক, কিছু অনলাইন আলোচনার ওপর ভিত্তি করে একটা অন্যরকম ইতিহাসের গভীরে ডুব দেওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ব্রিটিশরা না থাকলে ভারতকে শাসন করত কে? প্রশ্নটা শুনতে সোজা মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ প্যাঁচানো, অনেকগুলো সম্ভাবনার একটা জট। ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু সময় পিছিয়ে যেতে হবে। দেখুন, তখন একসময়ের বিশাল মোগল সাম্রাজ্য কিন্তু ভেঙে পড়ছে, আর ঠিক তখনই ১৭৫৭ সালে হল পলাশির যুদ্ধ, যেটা ছিল একটা বড়সড় ঝড়ের আভাস। মানে পুরো উপমহাদেশটাই তখন একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, আর এই ক্ষমতার শূন্যতা দেখে অনেকেই কিন্তু সিংহাসনের দিকে হাত বাড়াতে চাইছিল। তো এই যে সিংহাসনটা খালি হলো, সেটার জন্য কারা এগিয়ে এসেছিল? সবার আগে নজর দিতে হবে ভারতের ভেতরের শক্তিগুলোর দিকে। চলুন তো দেখি তাদের মধ্যে সেই ক্ষমতা আর ইচ্ছেটা ছিল কি না। ভারতের ভেতরের শক্তিগুলোর মধ্যে একটা নাম কিন্তু সবার আগে আসবে: মারাঠা সাম্রাজ্য। সত্যি বলতে তারা এমন এক শক্তি ছিল যাকে অগ্রাহ্য করার কোনো উপায়ই ছিল না। আর এই কথাটা তো প্রচলিতই যে তারা প্রায় পুরো ভারত জয়ের খুব কাছাকাছি চলে এসেছিল। ব্রিটিশরা না থাকলে হয়তো হয়তো তারা সফলও হয়ে যেত। কিন্তু মারাঠাদের ব্যাপারটা ছিল একটা মুদ্রার দুই পিঠের মতো। একদিকে যেমন ছিল তাদের বিশাল এলাকা, দারুণ সামরিক শক্তি, মানে তাদের একটা সর্বভারতীয় উচ্চাকাঙ্ক্ষা ছিল, কিন্তু অন্যদিকে তাদের নিজেদের মধ্যেই ছিল প্রচুর বিভেদ। তাদের শাসন ব্যবস্থাটা ছিল বিকেন্দ্রীভূত, বিভিন্ন গোষ্ঠীর ওপর নির্ভরশীল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। অনেকটা একটা সুন্দর বাড়ির নড়বড়ে ভিত্তির মতো। অবশ্যই শুধু মারাঠারাই নয়, তখন পরাক্রমী শিখ আর মহীশূরের টিপু সুলতানের মতো শক্তিও ছিল। তারা অবশ্যই খুব ক্ষমতাশালী ছিল, নিজেদের এলাকায় এক কথায় রাজা। কিন্তু আলোচনাগুলো থেকে যা বোঝা যায়, তাতে মনে হয় যে পুরো উপমহাদেশ শাসন করার মতো বিশাল পরিকল্পনা বা লোকবল কোনোটাই হয়তো তাদের ছিল না। আচ্ছা, এই ক্ষমতার লড়াইটা তো শুধু ভারতীয়দের মধ্যে ছিল না, তাই না? ইউরোপের আরও কিছু খেলোয়াড় তো মাঠেই ছিল সুযোগের অপেক্ষায়। তাদের কি হলো? তাদের মধ্যে কেউ কি পারত পুরো খেলার চালটাই পাল্টে দিতে? ইউরোপীয় শক্তিগুলোর অবস্থাটা দেখলে বেশ মজার একটা ছবি পাওয়া যায়। যেমন ধরুন ফরাসিরা, দক্ষিণে তাদের বেশ ভালো প্রভাব ছিল, মিত্রও ছিল অনেকে। কিন্তু সমস্যা হলো সমুদ্রে তাদের নৌশক্তি তেমন ছিল না, যা একটা বড় উপনিবেশ ধরে রাখার জন্য খুব জরুরি। আবার ডাচদের দেখুন, তাদের বাণিজ্য ঘাঁটি ছিল, কিন্তু তাদের মূল নজর ছিল ইস্ট ইন্ডিজ, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। আর পর্তুগিজরা, তারা তো সবার আগে এসেছিল, কিন্তু ততদিনে তাদের ক্ষমতা কমে এসেছে। তারা মূলত বাণিজ্য নিয়েই সন্তুষ্ট ছিল, বড়সড় রাজ্য জয়ের দিকে তাদের ঝোঁক ছিল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি ভারতের ভেতরের কোনো শক্তি বা ইউরোপের অন্য কোনো দেশ কেউই একা পুরোটা দখল করতে না পারে, তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা কিসের ছিল? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। সবচেয়ে সম্ভাব্য উত্তরটা হলো কেউই না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কেউই হয়তো ভারতকে একাই শাসন করতে পারত না। ব্রিটিশরা না থাকলে একটা অখণ্ড ভারত সম্ভবত একটা স্বপ্নই থেকে যেত। ভাবুন তো একবার পরিস্থিতিটা। বিভিন্ন রাজ্যগুলো নিজেদের মধ্যে সারাক্ষণ যুদ্ধ করে চলেছে, একটা লাগাতার গৃহযুদ্ধের মতো অবস্থা। তার উপর মধ্য এশিয়া থেকে আবার নতুন করে আক্রমণের ভয়, পূর্ব দিকে বর্মী শক্তি বাড়ছে। এই সব মিলিয়ে যা হতো তা হলো ভারত একটা একক দেশ না হয়ে অনেকগুলো ছোট ছোট আলাদা আলাদা রাষ্ট্রে ভাগ হয়ে যেত। আর ঠিক এখানেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যাপারটা আলাদা। এই কথাটা সত্যি যে তারা ইতিহাসে একটা ব্যতিক্রম ছিল। তাদের হাতে যে পরিমাণ টাকা, সামরিক শক্তি আর রাজনৈতিক চালচালার ক্ষমতা ছিল, সেটার কোনো তুলনাই হয় না। আর এই অবিশ্বাস্য শক্তি দিয়েই তারা প্রায় অসম্ভব একটা কাজ করে ফেলেছিল: একটা টুকরো টুকরো উপমহাদেশকে এক শাসনের নিচে নিয়ে আসা। তো এই যে একটা বিকল্প ইতিহাসের আলোচনা আমরা করলাম, যে ইতিহাসটা আসলে ঘটেনি, এখান থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? এই আলোচনাটা আমাদের বর্তমান সময়টা নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়? এখান থেকে সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে, সেটা হলো ভারতের একত্রীকরণ কিন্তু কোনোদিনও অনিবার্য ছিল না। মানে এটা যে ঘটবেই এমন কোনো কথা ছিল না, বরং এটা ছিল অনেকগুলো সম্ভাবনার মধ্যে মাত্র একটা, যেটা শেষ পর্যন্ত টিকে গেছে।
অষ্টাদশ শতাব্দীর ভারত ছিল একটা চৌরাস্তার মতো, আর ইতিহাস যে রাস্তাটা নিয়েছে সেটা ছিল অনেকগুলো রাস্তার মধ্যে কেবল একটা। শেষ পর্যন্ত এই আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ইতিহাস আসলে কিভাবে তৈরি হয়? এটা কি বড় বড় শক্তি আর পরিকল্পনার ফল, নাকি অনেকটাই আকস্মিক ঘটনা বা সুযোগের ওপর নির্ভর করে? ভাবার মতো একটা বিষয়, তাই না?